নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। জুম চাষ করার সময় বজ্রপাতে এক জনজাতি মহিলার মৃত্যু এবং আহত 2 মহিলা সহ এক ব্যক্তি। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ঘটনা কৈলাসহর মহকুমার গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় এবং মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার কৈলাসহর মহকুমায় পৃথক 2 জায়গায় বজ্রপাতের ঘটনা ঘটে। প্রথম বজ্রপাতের ঘটনাটি ঘটে সকাল 7:30 নাগাদ মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দ্বিতীয় বজ্রপাত ঘটনাটি ঘটে এদিন দুপুরে গোলকপুর এডিসি ভিলেজ এলাকায়। এই বিষয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ মনুভ্যালি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় বাউরি মনুভ্যালি চা বাগানে যায়। কাজ করার সময় হঠাৎ করে বজ্রপাতে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের অন্যান্য বাগান শ্রমিকরা তাকে সাথে সাথে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সঞ্জয় বাউরি গুরুতর জখম হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে সঞ্জয় বাউরির চিকিৎসা চলছে। তার বয়স 22। অপর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গোলকপুর এডিসি ভিলেজ এলাকায়। সকালবেলা এসে জুম চাষ শুরু করেছিল জুম চাষিরা, তখন আচমকা বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে 3 জন সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে 47 বছরের মেম্বার চং হালাম মারা যান এবং নিরচং হুই হালাম ও লেলপুই নির হালাম গুরুতর জখম হন। বজ্রপাতে প্রায় 2 ঘন্টা পর 3 জন মহিলাকে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মহিলাকেই হাসপাতালে ভর্তি রাখেন। মৃত মেম্বার চং হালামের বয়স 50 বছর, বাড়ি জামতৈল এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। সঞ্জয় বাউরি মনোবলি বিজলিতে বয়স 22, উনি আহত হয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আছে। সকাল 7:30টায় দুপুরে অনুমানিক 1:30টায় আমার মেম্বার চং আলাম মৃত্যু হয়েছে। আলাম 45 আহত অবস্থা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। নীলচুং আলাম 50 ডিস্ট্রিক্ট হসপিটাল ভর্তি আছে। মর্মাহত ঘটনা, আমি খবর পেয়ে সাথে সাথে আসছি এবং আপনারা সহযোগিতায় তাদেরকে আজকে খবরটা পাওয়া, ধন্যবাদ। সকাল 7:30টায় যে ঘটনাটা ঘটছে সঞ্জয় বাউরি, ওনার বাড়ি কোন জায়গায়? মনোগুলি। উনি তখন কি কোন জায়গায় আসলো এই ঘটনার চা সময়? বাগানে চা পাতা তোলার কাজ করেছিলেন। কোন বাগানে? মনোগুলি। আর দুপুরবেলা যে ঘটনা একটা সময়, এটা কোন জায়গায়? গোলকপুর এডিসি ভিলেজে জুম চাষ করা। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সর্বত্রই উন্নয়নের ফোঁয়ারা বইছে। কিন্তু দুর্ভাগ্য, ডবল ইঞ্জিনের এই উন্নয়নের আলো আজও পড়ল না সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের কামুকছড়া ভিলেজের বাগান পাড়ায়। আজও গর্তের জল পান করে তৃষ্ণা মেটাতে হচ্ছে জনজাতিদের। বাস্তবে চিত্রটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো পার্বত্য অঞ্চলের নয় ঝাড়খণ্ড কিংবা ছত্তিশগড়ের কোনো স্পর্শকাতর অঞ্চলেরও। চিত্রটা হচ্ছে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের কামুকছড়া ভিলেজের বাগান পাড়ার। সুশাসনের যুগে ডবল ইঞ্জিনের সরকারের আমলে এখনো এখানে পড়েনি উন্নয়নের আলো। এখানে বসবাস 30 পরিবারের। পানীয় জলের তৃষ্ণা মেটানোর জন্য গিরিবাসীদের এভাবেই দীর্ঘ 35 বছর ধরে গিরিপথ অতিক্রম করে পানীয় জল আনার জন্য যেতে হচ্ছে। তৃষ্ণা মেটাতে হচ্ছে গর্তের জল পান করে। বৃষ্টির সময় তারা পানির জন্য ব্যবহার করছে বৃষ্টির জলকে পরিস্রাবন পদ্ধতিতে। গিরিবাসীদের ছেলে মেয়েদের পঠন পাঠনেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুর্বল থেকে দুর্বলতর যোগাযোগ ব্যবস্থা। আমি যে দেখতেছি, আমি তো ওখানে 20 বছর ধরে দেখতেছি, এখানে আমরা জল পান করতেছি, প্লাস আমরা আসা যাওয়া করতেছি। এখানে অনেক দূরের থেকে এমন লাগে জলে বৃষ্টি পাত আইলেও জলটা নষ্ট হয়ে যায়, খাওয়ান যায় না, গাছের পাতা টাতা এটা পচা থাকে। এই জিনিসের লিগে আমরা জল খাইতে অনেক অসুবিধা হয়। তারপরে আমরা রাস্তা যেন আছে, রাস্তার লিগেও আমরা অসুবিধা হয়। বাচ্চারা যারা স্কুলে যায় তারা স্কুলে নিয়ে দিতে পারি না। আমরা এখানে বৃষ্টি পাত হইলে জলের লিগে আমরা অসুবিধার ওই জায়গায় যাইতে পারি না। আর আমরা বাজার পাটও আমরা যাইতে পারি না, বৃষ্টি হলে পুরো একবারে ফ্লাড হয়ে যায়। ওই আমরা রাস্তার বট গাছের এখানে নিচে এদিক দিয়ে জল পুরো একবারে ফ্লাড হয়ে যায়। আপনারা বৃষ্টি বাধা হলে কইতে জল খান, এটা তো সব বলে যাবে। আমরা বৃষ্টি পাত হইলেও আমরা কিন্তু জল খাওয়ান লাগে, আর কোনখানে জল রাখনে আমরা লওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। আর ওই বৃষ্টি এলে ওই আমরা
টিনের জল আছে মানে দামও কইরা সাইকা টাইকা রাখি এটার কষ্ট মষ্ট খাই আর কি। আর বৃষ্টি আইলে তো এদিকে না মনে কোনো সুযোগই পাই না আমরা। আর ওই যে বৃষ্টি আইলে ড্রামের মধ্যে কিছুটা জল থাকে, এই জলটা রাখতে সেটা আমরা সাইকা খাই আর কি এটারে। আপনারা এই এলাকায় বিধায়ক মন্ত্রী বিশ্বকৃত দেববর্মা রবীন্দ্র দেববর্মা ওনারা কি আবেদন করবেন? বর্তমানে সরকার কি আবেদন করবেন? আমরা এখন আমরা স্যারেরা আমরা আবেদন করি, আমরা মানে আমাদের এখানে জল পান করানোর সুযোগ সুবিধার দেওয়ানোর লিগা প্লাস আমরা রাস্তার লিগা আমরা দাবি করি মানে স্যার তারা যেন আমরা রাস্তাঘাট আর ওই জলের অসুবিধার এই জিনিসগুলো আইসেরা যাতে দেখা যায় আর কি স্যার তারা। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেববর্মা। এখানে কত ফ্যামিলি আছে? আমরা এখানে আমরা আছি 30 ফ্যামিলি। 30 ফ্যামিলি। হ্যাঁ। কোন পঞ্চায়েতের অন্তর্গত? আমরা এটা কামুকসরা পঞ্চায়েত। কামুকসরা। এমনি ব্লক কোথায়? ব্লক হেজামারা। এই জায়গাটা স্থানীয় বিধায়ক বৃষকেতু দেববর্মা বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য। তার গোচরে কি রয়েছে গোটা বিষয়টি? যদি গোচরে থেকে থাকে তাহলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তিনিই বলতে পারবেন। আর যদি তার গোচরে না থাকে তাহলে প্রশ্নটা হচ্ছে, একজন জনপ্রতিনিধি হিসেবে তার এলাকার এই ধরনের পরিস্থিতির খোঁজ খবর রাখার কি কোনো ধরনের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি? যারাই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন তাদেরকেই দেখা যায় এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আর দশকের পর দশক প্রাপ্ত হয়ে থাকতে। শান্তন টিভি। অনলাইনে জিনিস কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন এক ব্যক্তি। অর্ডার করেছিলেন লাঞ্চ বক্স। লাঞ্চ বক্সের পরিবর্তে তিনি পেলেন ভাঙা চোরা প্লাস্টিকের খেলনা। ঘটনা বিলোনিয়া মহকুমায়। বিলোনিয়া থানার অন্তর্গত নেতাজি পল্লী এলাকার বাসিন্দা অরূপ দেব গত ৫-৬ দিন আগে ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে অনলাইনে অর্ডার করেছিলেন একটি লাঞ্চ বক্স, যার মূল্য ৯৯৯ টাকা। কুরিয়ার সার্ভিসের ফোন পেয়ে বৃহস্পতিবার দুপুরে অরূপ দেব পার্সেল অফিসে আসেন অনলাইনে অর্ডার করা তার লাঞ্চ বক্সটি নিয়ে যাওয়ার জন্য। কুরিয়ার সার্ভিসে গিয়ে তিনি ১,০০০ টাকা জমা করেন এবং পার্সেলটি হাতে নেন। অফিসের এক কর্মীকে বলেন এই পার্সেলটি খোলার জন্য। পার্সেলটি খোলা মাত্রই অরূপ দেবের চক্ষু একেবারে চড়ক গাছ। পার্সেলের ভেতরে লাঞ্চ বক্সের পরিবর্তে রয়েছে একটি ভাঙা ছোড়া প্লাস্টিকের খেলনা। কুরিয়ার সার্ভিসের কর্মীদের এই পার্সেলটি নেবেন না বলে জানিয়ে দিলেন অরূপ দেব এবং ফেরত চাইলেন ১,০০০ টাকা। তখন কুরিয়ার সার্ভিসের কর্মীদের পক্ষ থেকে অরূপ দেবকে জানানো হয় একটি ভুয়ো ওয়েবসাইট থেকে তিনি অর্ডার করে ফেলেছেন, আর এই অর্ডারটি এখন বাতিল করা যাবে না, টাকাও ফেরত দেওয়া যাবে না। এই ঘটনায় অরূপ দেব জানিয়েছেন তার একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। এই দেশ বাটপাড়িতে ভরে উঠেছে। এই দেশটা সম্পূর্ণ বাটপাড়ির ওপর দিয়ে চলছে এবং বাটপাড়রা ছড়িয়ে পড়েছে মাকড়সার জালের মতো। এমন ওইটাও ভাঙা একটা প্লাস্টিকের, অথচ আমি ১,০০০ টাকা পে করেছি। তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করব যে আমার মতো আপনারা এরকম ভাবে ঠকবেন না, ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না। আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধহয় ভালো কিছু, কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা। ফেসবুকে আপনি বিজ্ঞাপন দেখেছিলেন নাকি? আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম ৯৯৯ টাকা। তো আমি যথারীতি এই যে আমার নাম অ্যাড্রেস সবটাই ঠিক আছে, তো সেই অ্যাড্রেস খুলে আমি ওনাদেরকে ১,০০০ টাকা পে করেছি। পে করার পর ওনারা জিনিসটা আমার হাতে দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করার আগেই ওনাদেরকে, যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস স্টাফ, আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান। তো ওনারা খুলে দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। অর্ডার করছি লাঞ্চ বক্স, এসেছে একটা প্লাস্টিকের টুকরো। তো আমি সবার উদ্দেশ্যে একটা বিনম্র অনুরোধ। এখন কুরিয়ারের যে যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে? না, তারা টাকা ব্যাক করে নেই। এরা বলছে এগুলি ফেক ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফেক এরকম ভাবে প্রচার করা থাকে, লোভনীয় অফার দেওয়া থাকে, কিংবা পুরোটাই ফেক। সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশন নেই, সুতরাং আমরা কিছু করতে পারবো না। তো আমার ১,০০০ টাকা গেলেও এতে আমার কোনো দুঃখ নেই। একটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মধ্যে কিভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না, না হলে আমার মতো ঠকতে হবে। আপনার নাম? তবে এটাই সত্য, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনলাইন কেনাকাটার মধ্য দিয়ে গ্রাহকদের ঠকিয়ে চলেছে একাংশ সংস্থা। এই ঘটনাটি থেকে শিক্ষা নিতে হবে রাজ্যের
অন্যান্য সাধারণ মানুষদের যারা অনলাইনে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। বাটপাড়ি সংস্থার খপ্পরে পড়লে সাধারণ মানুষকেও যে অর্থের জলাঞ্জলি দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। ঘূর্ণিঝড় রেমলের ভয়াবহ তাণ্ডবে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঞ্চনপুর, তেলিয়ামুড়া, খোয়াই, বিলোনিয়া, সোনামুড়া মহকুমায় ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তর। এই ভয়াবহ ঘূর্ণিঝড় রেমলের তাণ্ডবে রাজ্য জুড়ে 5 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির হিসেব জানানো হয়েছে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। বিকল হয়ে পড়েছে প্রায় 100-র কাছাকাছি ট্রান্সফরমার। পূর্ব নির্ধারিত সূচনা অনুযায়ী 6টি জেলায় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পরবর্তী সময়ে সাইক্লোন টার্ন করার কারণে রাজ্যের 8টি জেলাতেই এর ব্যাপক প্রভাব পড়ে। প্রায় 550 কিলোমিটার বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়েছে। 850টি বৈদ্যুতিক খুঁটি রেমলের তাণ্ডবে শিকার হয়েছে। কাছাকাছি আমাদের যে অন্য স্টেট আছে ওখানেও কিরকম মোটামুটি যে আমরা এখন পর্যন্ত শুনেছি আর জেনেছি যে ড্যামেজ কিরকম আছে। আমরা অনেক ফর্চুনেট যেহেতু অনেক কোঅর্ডিনেটেড এফর্ট হওয়ার পরে আর অনেক আগে থেকে প্রিপারেশন করার কারণে ত্রিপুরাতে কোনো লস অফ লাইফ এই রেমাল সাইক্লোনে হয়েছে না। বাট তারপরেও যেহেতু ত্রিপুরা সবচেয়ে কাছাকাছি ছিল এই সাইক্লোন পাথে, অ্যান্ড তারপরে যে সাইক্লোন একটু টার্ন নিয়েছে, টার্ন নেওয়ার পরে অনেক সময় ত্রিপুরার কাছে বর্ডারের কাছে রয়ে গেছে, সেই কারণে এক্সটেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার একটু ড্যামেজ হয়েছে। আর ওই এক্সটেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজের এখন আমরা ইনশিওর করছি যে বিভিন্ন লেভেলে রেস্টোরেশন করা যায় এবং মানুষের যে সুবিধা আছে, সুযোগ আছে, সার্ভিসেস আছে, ওটা কিভাবে রেস্টোর করা যায়। বাকি যে ডিপার্টমেন্ট আপনি যে ড্যামেজ আছে উনি জানাবেন। পাওয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমি জানাতে যাব, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন আছে ওটা অ্যারাউন্ড মোর দেন 850 পোলস এখন ড্যামেজ হয়েছে, যার মধ্যে মোর দেন 100 ট্রান্সফরমার্স এটা ড্যামেজ হয়ে গেছে এই সাইক্লোন ইফেক্টে। যে পোল ড্যামেজ আছে ওখানে অলমোস্ট 55% to 60% অলরেডি ইরেকশন হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এদিনকার এই সাংবাদিক সম্মেলনে গত 6 বছরে ভারতীয় জনতা পার্টি সুশাসনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয় যুব মোর্চার নেতৃত্বের তরফে। অতীতে বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের হাসপাতালগুলোতে বিনা চিকিৎসায় রোগীরা মারা যেতেন, কিন্তু বর্তমান ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের আমলে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু শূন্যের ঘরে এসে দাঁড়িয়েছে বলে দাবি করা হয় এদিনকার এই সাংবাদিক সম্মেলনে। দলমতে নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে প্রায় 6,766 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে টেট পরীক্ষার মধ্য দিয়ে। বিগত সরকারের আমলে রাজ্যের জেলা হাসপাতালগুলোতে ট্রমা সেন্টার ছিল না, কিন্তু বর্তমান সরকারের আমলে রাজ্যের সবকটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টার খোলা হয়েছে। এখনো পর্যন্ত 164 জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে। 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এবং 2019 এবং আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের 4 তারিখে দেওয়া হবে। সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে। তারা তাদের কাছে কর্মী নেই, তারা শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর বিভিন্ন ধরনের অভাব অভিযোগ এবং আরোপ করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে যাচ্ছেন। তো আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার, যে সুশাসন আমাদের চলছে তার বিরুদ্ধে, তারা যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে বিভিন্ন স্থানে 7টা মণ্ডলে আমরা বিকেল 4টার সময় এক প্রতিবাদ মিছিলে সামিল হতে যাচ্ছি। প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর এবং সদর গ্রামীণের যে 14টা বিধানসভা আছে, এই 14টা বিধানসভা আমরা একসাথে একযোগে আমরা প্রতিবাদ মিছিলের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে সাব্রুম মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিল সিটু এর সাব্রুম মহকুমা কমিটি। কমিটির প্রতিনিধিরা এদিন সাব্রুম সিটুর কার্যালয়ের সামনে গণ অবস্থানেও বসে।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসর গ্রহণের পর গ্র্যাচুইটি প্রদান করে ত্রিপুরা উচ্চ আদালতের রায় কার্যকর করা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এবং চা বাগানগুলোতে রাজনৈতিক কারণে চা শ্রমিকদের ছাঁটাই বন্ধ করা। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 4 জুন। গোটা দেশের সঙ্গে ত্রিপুরায় ভোট গণনার প্রস্তুতি পর্ব ধারাবাহিকভাবে খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ জেলার নির্বাচনী আধিকারিক এবং সরকারি নির্বাচনী আধিকারিকরা। সাবরুমের মহকুমা শাসকের কার্যালয়ে 2টি বিধানসভা কেন্দ্র যথা 39 মনু এবং 40 সাবরুম কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে। এ উপলক্ষে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত বৃহস্পতিবার মহকুমা শাসকের অফিসে কার্যালয়ে ভোট গণনা পর্বকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে আলোচনায় বসেন। সংবাদ মাধ্যমের কর্মীদের কি কি করণীয়, কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের আলোচনা সভায়। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছাড়াও এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। বন্ধুদের সাথে আলাপচারিতায় বসেছিলাম, যেখানে আমরা আমাদের কাউন্টিং ডেতে আমরা মিডিয়া হাউসের জন্য আমাদের কি করণীয় নয় আমরা সে ব্যাপারে আলোচনা করেছি এবং একটা খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আশা করি যে খুব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নির্বাচনের যে বাকি কাজটুকু আছে এটা শেষ করতে পারব। ধন্যবাদ। বাউন্ডারি ভেঙে চলাচল বন্ধ। ঘটনা বিশ্রামগঞ্জ রামকৃষ্ণপল্লী এলাকায় বৃহস্পতিবার আচমকায় ভেঙে পড়ল বিএসএনএল কার্যালয়ের বাউন্ডারি ওয়াল। অল্পেতে রক্ষা পেল গ্রামের 3টি ছোট্ট শিশু। বিপন্ন হয়ে পড়ে এলাকায় বসবাস করা লোকেদের জনজীবন। রাস্তা থেকে ভেঙে যাওয়া এই পাকা দেওয়ালটি সরিয়ে দ্রুত রাস্তাটিতে মানুষ চলাচলের ব্যবস্থা করা না হলে অন্যরকম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। পাশাপাশি জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দেন এলাকাবাসীরা। বিএসএনএল কর্তৃপক্ষকে জানানোর পরও রাস্তায় পড়ে থাকা এই পাকা ওয়ালটি সরিয়ে নেওয়ার কোন রকম উদ্যোগ গ্রহণ করছেন না বলে দাবি এলাকার জনগণের। অভিযোগ, এলাকায় বসবাসকারী অটো চালকরা রাস্তার মধ্যে পাকা ওয়ালটি পড়ে থাকায় তাদের অটো নিয়ে ব্যবসার জন্য বাইরে যেতে পারছেন না। রামকৃষ্ণপল্লী বিশ্রামগঞ্জ রামকৃষ্ণপল্লী বিএসএনএল টাওয়ারের সাথে যে আমাদের 5 পরিবার চলাচলের রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। আমরা 2টা মানুষ দাঁড়াইলে বড় উঁচা করে ওয়াল পড়ছে, পরে আমরা অটো চলে ভাত খাই। আমার মা একটা বৃদ্ধ অবস্থা, প্রেশারের রুগী, হাসপাতালে কোন সময় নেওয়ান লাগে তা কোনো ঠিক নাই। আমি একটা অটো চলে ভাত খাই। আমার বাবা একটা বৃদ্ধ মানুষ। এই বিএসএনএল টাওয়ারের এই কর্মকর্তারা যাইয়া কইছি, প্রধান আইছে, পঞ্চায়েতের মেম্বার আইছে, দেখছে, তারা ওখানে রাস্তাটা ঠিক করতেছে না। তহসিলদার তারা আইছে, আমরা কি করে আমরা পেট বাঁচবো। এই বাচ্চা 3-4 জন যখন খেলতেছে ওয়ালটা পড়ছে, পরে শব্দ হয়ে বাচ্চারা দৌড়ে গেছে, অল্পতে রক্ষা পেয়েছে। তাই এই রাস্তাটা যেমন আজকের ভিতরে পরিষ্কার করে দেয়, নাইলে আমরা বিকল্প রাস্তা নেব, এই বিএসএনএল টাওয়ারের তালা ঝুলে দেবো এবং নাইলে আমি ডিএম অফিসে কর্মকর্তার কাছে আমরা দেয়া। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। একই সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র, বাগমা, মাতাবাড়ি ও কাঁকড়াবন 4টি বিধানসভা কেন্দ্রের লোকসভা ভোটের গণনা করা হবে উদয়পুর রমেশ স্কুলে। উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট। এ নিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বৃহস্পতিবার দুপুরে এক জরুরি বৈঠক ডাকা হয় জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে। এই বৈঠকে বিভিন্ন ব্লক সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠকের সাথে বৈঠক করেন কংগ্রেস নেতৃত্ব। ভোট পরবর্তী হিংসা বন্ধ করা ও কাউন্টিং এজেন্টদের যেন সুরক্ষা দেওয়া হয় সেই বিষয়েও কথা বলেন নেতৃত্ব। সরকার কর্তৃক কংগ্রেসের নেতৃত্বে যেহেতু 4 তারিখ ঘোষণা কাউন্টিং অবশেষ ছিল কাউন্টিং হবে, আমরা মাননীয় এসপি এবং জেলা শাসকের কাছে যাচ্ছি আমাদের সাথে কথা বললাম যাতে আমাদের যারা কাউন্টিং হবে অলরেডি আপনার কাউন্টিংরা যাতে কাউন্টিংয়ে না থাকতে পারে, জায়গায় সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা সেখানে মন্ত্রী দিতে আমরা এসপির সাথে
এসপি সাহেবকে বলেছি আমরা কাউন্টিংয়ে যারা এজেন্ট তারা যাতে আমরা নিরাপদে যাতে আমরা ভোট গণনায় যেতে পারি তার সেখানে প্রয়োজনীয় যাতে ব্যবস্থা করে আপনারা যারা নির্বাচনে ফর্ম দেওয়ার আগে পরে একটা ভুল মাত্রান্ন এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।